আসসালামু আলাইকুম। এমার্জিং স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আমরা আমি তানজিরুল হোসেন রাব্বি, প্রভাষক, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ ময়মনসিংহ, অতিথি শিক্ষক কিশোর বাতায়ন এটুআই ও ২০১৮ সালে অনুষ্ঠিত প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষকদের ডিজিটাল কন্টেন্ট প্রতিযোগিতায় সারা দেশে জাতীয়ভাবে প্রথম স্থান অধিকারী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা নবম অধ্যায় আর্থিক অবস্থার বিবরণী সম্পর্কে জানতেছিলাম। তো আর্থিক বিবরণী অর্থাৎ হিসাব বিজ্ঞান প্রথম পত্র। তা আমরা লাস্ট ক্লাসে আয় বিবরণী সম্পর্কে অনেক জেনেছি। আয় বিবরণীর খুঁটিনাটি অনেক জেনেছি। এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী সম্পর্কে আমরা মূলত আলোচনা করতেছিলাম। তো আজকে আমরা আর্থিক বিবরণী তৈরি করা শিখব, অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী, এক ধাপ বিশিষ্ট অঙ্কের আর্থিক অবস্থার বিবরণী। আমরা কিন্তু এক ধাপ বিশিষ্ট অঙ্কের আয় বিবরণী অলরেডি শিখেছি। তো আজকে আমাদের আলোচিত টপিক হলো এক ধাপ বিশিষ্ট আয় বিবরণীর পরে আমরা যে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করি সেই বিষয়। তো আর্থিক বিবরণী সম্পর্কে ধারণা দিতে পারবা তোমরা, এবং এক ধাপ বিশিষ্ট অঙ্কের আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে পারবে। অলরেডি আমরা এক ধাপ বিশিষ্ট অঙ্কের বিশদ আয় বিবরণী তৈরি করা শিখেছি। তো আজকে আমরা এক ধাপ বিশিষ্ট অঙ্কের আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা শিখব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে হলে আমাদের একটি গুরুত্বপূর্ণ বিবরণী বা স্টেটমেন্ট হলো স্টেটমেন্ট অফ ওনার্স ইকুইটি, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে মালিকানা সত্ত্ব বিবরণী কিভাবে তৈরি করতে হয়। যদিও আজকের আমাদের আলোচিত বিষয় মালিকানা সত্ত্ব বিবরণী নয়, আমরা আজকে আর্থিক অবস্থার বিবরণী সম্পর্কে জানবো। বাট মালিকানা সত্ত্ব বিবরণীর যে অ্যামাউন্ট অফ ওনার্স ইকুইটি, that is a important factor while we will go forward for the structure of statement of financial position. তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আর্থিক অবস্থার বিবরণী যখন তৈরি করব তখন আমাদের মালিকানা সত্ত্ব বিবরণীটা দরকার, কারণ মালিকানা সত্ত্ব বিবরণী ছাড়া মূলত আমরা কিন্তু আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে পারবো না। তো মালিকানা সত্ত্ব বিবরণী সম্পর্কে আমরা গত ক্লাসগুলোতে দেখেছি। তো আর্থিক অবস্থার বিবরণীতে আমাদের সম্পদ সম্পর্কে জানতে হবে, অর্থাৎ আমাদের বেশ কিছু সম্পদ আছে। তো সম্পদ মানে ওই বিষয় যেগুলো থেকে ভবিষ্যতে সুবিধা পাওয়া যাবে এবং যার উপর ব্যবসা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ রয়েছে তাকে সম্পদ বলে। তো এই সম্পদকে আসলে কিন্তু কয়েকটা ভাগে ভাগ করা যায়। যেমন আমরা যদি বলি যে সম্পদ মূলত দুই ধরনের, একটা হলো চলতি সম্পদ আর একটা হলো স্থায়ী সম্পদ। তবে এই স্থায়ী সম্পদকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো দৃশ্যমান সম্পদ আর একটা হলো অদৃশ্যমান সম্পদ। দৃশ্যমান সম্পদ হলো যেগুলো দেখা যায়, ধরা যায়, টাচ করা যায়, যেমন দালান, জমি, আসবাবপত্র, মজুত পণ্য, এগুলো। অন্যদিকে যে সকল সম্পদ দেখা যায় না কিন্তু যেগুলোর আসলে উদ্ধৃতগত দেখাতে হয় সেগুলোকে বলা হয় ইনট্যাঞ্জিবল অ্যাসেট, অদৃশ্যমান সম্পদ। দৃশ্যমান সম্পদ যেগুলো আমরা দেখি, অর্থাৎ যেগুলো ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, দৃশ্যমান সম্পদ। আর অদৃশ্যমান সম্পদ যেগুলো আসলে দেখা যায় না, যেমন অদৃশ্যমান সম্পদের ভিতর হতে পারে সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, এগুলো। তো দৃশ্যমান সম্পদ থেকে কিন্তু আবার স্থায়ী সম্পদ, চলতি সম্পদ, বিনিয়োগ, এই তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়। তো আমাদের আর্থিক অবস্থার বিবরণী যখন আমরা তৈরি করবো শিক্ষার্থী বন্ধুরা, এই ক্যাটাগরি সম্পর্কে আমাদের ভালো করে জানতে হবে, না হলে কিন্তু আমরা বুঝতে পারবো না। তো আমরা প্রথমে দেখবো স্থায়ী সম্পদ। শিক্ষার্থী বন্ধুরা, স্থায়ী সম্পদ বলতে কি বোঝাচ্ছে? স্থায়ী সম্পদ হলো যেগুলো দীর্ঘদিন ধরে আমরা ব্যবসায় ব্যবহার করতে পারবো মুনাফা অর্জনের জন্য, সেগুলোকে স্থায়ী সম্পদ বলে। যেমন দালান কোঠা, আসবাবপত্র, জমি, কলকবজা, হ্যাঁ, এগুলো হলো দৃশ্যমান স্থায়ী সম্পদ। আর অদৃশ্যমান স্থায়ী সম্পদ হলো যেগুলো দীর্ঘদিন ব্যবহার করা যায়, সুবিধা পাওয়া যায়, বাট যেগুলো দেখা যায় না, যেমন সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, ইজারা, কপিরাইট, ভ্রান্ত সত্ত্ব, লাইসেন্স। আর বিনিয়োগ সম্পর্কে তোমাদের অলরেডি ধারণা আছে আমার বিশ্বাস। বিনিয়োগ তো হলো আমরা যখন বিভিন্ন খাতে ইনভেস্ট করি, যেমন সঞ্চয়পত্রে বিনিয়োগ করি, কোনো শেয়ারে বিনিয়োগ করি, ঋণপত্রে বিনিয়োগ করি, এমনকি আমরা প্রাকৃতিক সম্পদেও বিনিয়োগ করতে পারি। আর চলতি সম্পদ মানে হলো
ব্যবসা প্রতিষ্ঠানের যে সম্পদগুলোর ১ বছর মেয়াদ থাকে আর কি, মানে ১ বছরের মধ্যেই যেগুলোকে আসলে নগদে রূপান্তর করা যায় সেগুলোকে চলতি সম্পদ বলে। যেমন হতে পারে নগদ, ব্যাংকে জমা, স্বল্পমেয়াদী বিনিয়োগ, মজুত পণ্য, প্রাপ্য বিল, প্রাপ্য নোট, অগ্রিম ব্যয়, বকেয়া আয়, প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট এগুলো। তো আর্থিক অবস্থার বিবরণী তৈরি করার ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই চলতি সম্পদ সম্পর্কে একটা সাফ ধারণা থাকতে হবে। আচ্ছা, এরপর আমরা আসো দায়। আমরা যদি দায়ের ক্ষেত্রে দেখি শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি শিক্ষার্থী বন্ধুরা দায়ের ক্ষেত্রে দেখি যে দায়ের ভিতরে আসলে অনেক আইটেম আছে। যে দায়কে আসলে দুইটা ভাগে আমরা মেইনলি ভাগ করতে পারি, একটা হলো চলতি দায় আর একটা হলো দীর্ঘমেয়াদী দায়। তো দীর্ঘমেয়াদী দায় হলো যে দায় ১ বছর বা একটি পরিচালন চক্রের মধ্যে যেটি বড় সে সময় পরিশোধ করা হয় তাকে দীর্ঘমেয়াদী দায় বলে। আর এই দায়গুলোর ভিতর হতে পারে ঋণপত্র, বন্ধকি ঋণ, এগুলো হলো দীর্ঘমেয়াদী দায়। আর চলতি দায়ের ভিতরে আমরা যদি বলি, চলতি দায় হলো যেগুলো ১ বছরের মধ্যে পরিশোধ করা হয়, আর দীর্ঘমেয়াদী দায় মানে যেগুলো ১ বছরের বেশি সময় লাগে পরিশোধ করতে। তো চলতি দায়ের ভিতরে যে আইটেমগুলো কমন থাকে, ব্যাংক জমাতিরিক্ত, পাওনাদার, স্বল্পমেয়াদী ঋণ, প্রদেয় হিসাব, প্রদেয় নোট, বকেয়া খরচ, অগ্রিম আয় ইত্যাদি। তো আমার মনে হয় আগের এগুলো তোমরা বোধহয় দেখতে পারো নাই। স্থায়ী সম্পদ, প্রথমে স্থায়ী সম্পদ আমি বলে গেছি, বিনিয়োগ আমি বলছি, চলতি সম্পদ আমি বলছি। আর মালিকানা সত্ত্ব বিবরণী সম্পর্কে কিন্তু লাস্ট ক্লাসে আমরা আলোচনা করছি। মালিকানা সত্ত্ব বিবরণী সম্পদ সম্পর্কে আমরা শিক্ষার্থী বন্ধুরা আলোচনা করছি সম্পদ বিষয়ে। তো আসলে এগুলো আলোচনা হয়েছে। তো আমরা এখন দেখব শিক্ষার্থী বন্ধুরা আমাদের আর্থিক অবস্থার বিবরণী তৈরি করার ক্ষেত্রে আমরা আর্থিক বিবরণীর যে বিভিন্ন অংশ সেগুলো সম্পর্কে জানব। আমাদের আজকের আলোচিত বিষয় হলো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের আলোচিত বিষয় হলো আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব সম্পর্কে আমরা জানব। তো আর্থিক অবস্থার বিবরণী আমরা যদি দেখি, এখানে আর্থিক অবস্থার বিবরণী সম্পর্কে আমরা ছকটা দেখতে পাচ্ছি। এখানে টাকার ঘর ২টা হয় এবং যেই ব্যক্তির নামে আর্থিক অবস্থার বিবরণীটা হবে সেই নামটা প্রথমে হবে এবং পরে আমরা লিখব আর্থিক অবস্থার বিবরণী, এবং এটা অবশ্যই একটা নির্দিষ্ট তারিখে হয়, সমাপ্ত বছরের জন্য হবে না। আয় বিবরণীতে যেরকম আমরা সমাপ্ত বছরের জন্য বলেছি যে একটা নির্দিষ্ট মেয়াদ শেষে আমরা মূলত বিশদ আয় বিবরণী তৈরি করি, এজন্য ওখানে হয় সমাপ্ত বছরের জন্য। আর আর্থিক অবস্থার বিবরণী যেটা আছে শিক্ষার্থী বন্ধুরা, সেটা আমরা আসলে একটা নির্দিষ্ট তারিখে তৈরি করি। ধরো 31শে ডিসেম্বর ক্যালেন্ডার ইয়ারে অথবা 30শে জুন। তো এই বিষয়টাই এখন আমি তোমাদেরকে একটু দেখাবো। তো এখানে ফুল আর্থিক অবস্থার বিবরণীটা তোমরা দেখতে পাচ্ছ, আমি একটু বড় করে দেখাই তাহলে আশা করি তোমরা দেখতে পারবা। ফুল আর্থিক অবস্থার বিবরণীটা শিক্ষার্থী বন্ধুরা এখানে চলে আসছে। তো আমরা আজকে একটি গাণিতিক সমস্যা ইনশাল্লাহ সমাধান করব। চট্টগ্রাম বোর্ড 2019-এ আসা একটি একধাপ বিশিষ্ট আয় বিবরণীর মাধ্যমে আর্থিক অবস্থার বিবরণীটা আমরা তৈরি করব। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি আর্থিক অবস্থার বিবরণ দেখি, যে আর্থিক অবস্থার বিবরণীতে প্রথমে আমাদের সম্পদ আসবে। তো আমরা আর্থিক অবস্থার বিবরণী এই যে ছকটা, যেই ছকটা আমরা মাত্র দেখলাম যে আগে সম্পদ হয়, সম্পদের ভিতরে আগে চলতি সম্পদ, পরে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, পরে স্থায়ী সম্পদ, এই যে সাজিয়ে সাজিয়ে আর্থিক অবস্থার বিবরণী করা হয়েছে, এটাকে বলা হয় ক্লাসিফাইড ব্যালেন্স শিট বা সুবিন্যস্ত আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী মূলত দুই ধরনের, একটা হলো সুবিন্যস্ত আর একটা হলো অবিন্যস্ত। সুবিন্যস্ত মানে হলো ভাগে ভাগে ভাগে, অর্থাৎ আগে সম্পদ আসবে, সম্পদের ভিতরে ভাগ করে নিতে হবে, প্রথমে চলতি সম্পদ, পরে বিনিয়োগ, পরে স্থায়ী সম্পদ, আবার দায়ের ভিতরে প্রথমে চলতি দায়, পরে দীর্ঘমেয়াদী দায়, এভাবে। তো এই কারণে এটাকে বলা হয় সুবিন্যস্ত আর্থিক অবস্থার বিবরণী। তো আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি দেখি আমাদের এই আর্থিক অবস্থার বিবরণী যেটা আমাদের এখন সামনে আছে, তো
এটা আমি একটু বড় করে দেখাবো তোমাদের, এই জন্য আমি মূলত পরের পৃষ্ঠায় যাচ্ছি, পরের স্লাইডে আর কি। আচ্ছা, এখন দেখো, এখন আমাদের এখানে এটা বড় 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 অবস্থায় আছে। এখন তোমাদের জন্য ইজি হবে জিনিসটা বোঝার জন্য। তো প্রথমে আমাদের সম্পদ আসবে, প্রথমে আমাদের কি আসবে? সম্পদ। তো সম্পদের ভিতরে আমাদের প্রথমে আসবে চলতি সম্পদ। তো চলতি সম্পদের ভিতরে কি কি আইটেম থাকে তোমরা একেবারে মুখস্থ করে নাও। নগদ, এটা একটা চলতি সম্পদ, নগদ একটা চলতি সম্পদ। ব্যাংক, ব্যাংক জমা, ব্যাংক জমার উদ্ধৃত্ত, ব্যাংক তহবিল, এগুলো সব চলতি সম্পদ। প্রাপ্য নোট, এটাও একটা চলতি সম্পদ। প্রাপ্য হিসাব, এটাও একটা চলতি সম্পদ। মজুদ পণ্য, অবশ্যই এই মজুদ পণ্যটা হবে সমাপনী মজুদ পণ্য। মনে রাখবা, আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ পাশে সবসময় সমাপনী মজুদ পণ্য যায়। সরবরাহ, এটাও একটা চলতি সম্পদ, এটার আরেকটা নাম আছে সাপ্লাইজ। সরবরাহ, যেটার আরেকটা নাম হলো কি শিক্ষার্থী বন্ধুরা? সাপ্লাইজ। সাপ্লাইজ একটা চলতি সম্পদ। স্বল্পমেয়াদী বিনিয়োগ, অর্থাৎ যেই বিনিয়োগে কোনো পার্সেন্ট থাকে না, সেই বিনিয়োগটাকে সাধারণত আমরা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট বা স্বল্পমেয়াদী বিনিয়োগ বলি। আর যেই বিনিয়োগের ক্ষেত্রে পার্সেন্ট থাকে, তারিখ থাকে, সাধারণত সেই বিনিয়োগটাকে আমরা লং টার্ম ইনভেস্টমেন্ট বা দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসাবে ধরি। অগ্রিম খরচ, অগ্রিম খরচটাও একটা কিন্তু চলতি সম্পদ। মনে রাখবা, অগ্রিম খরচ বা অগ্রিম ব্যয়, যেমন বেতন অগ্রিম, ভাড়া অগ্রিম। অগ্রিম যদি কোনো খরচ থাকে সেটা চলতি সম্পদ হয়, অর্থাৎ ব্যয় যদি অগ্রিম করি সেটা আমাদের জন্য চলতি সম্পদ। অগ্রিম মজুরি, অর্থাৎ আমরা ব্যয়টা যদি অগ্রিম দিয়ে দিই। তো আরো কিছু চলতি সম্পদ আছে, আমরা একটু যদি দেখি। আচ্ছা, অগ্রিম খরচ পর্যন্ত তো আমরা দেখেছি, এর পরের গুলো আমরা যদি দেখি, চলতি সম্পদের ভিতরে আর কি কি থাকতে পারে এগুলো আমরা একেবারে মুখস্থ করে ফেলবো। সেক্ষেত্রে বন্ধুরা, বকেয়া আয়, বকেয়া আয়ও একটা চলতি সম্পদ। যেমন তোমার সেবা আয়, এটা যদি বকেয়া থাকে, অনাদায়ী সেবা আয়। বিনিয়োগের সুদ, এটা আয়, এটা যদি বকেয়া থাকে তাহলে সম্পদ। এরপর হতে পারে প্রাপ্ত কমিশন, এটা যদি বকেয়া থাকে এটাও একটা সম্পদ। এমন হতে পারে যে চাঁদা, আয় জাতীয় আইটেম, এটা যদি বকেয়া থাকে এটাও সম্পদ। এরপর হতে পারে তোমার মানে বকেয়া আয় যদি থাকে সেটাই আমাদের, যেমন বকেয়া উপভাড়া, উপভাড়া একটা আয়, বকেয়া যদি থাকে সেটা সম্পদ। অর্থাৎ মনে রাখবা, আয় বকেয়া থাকলে সম্পদ, আর ব্যয় অগ্রিম হলে সম্পদ। এই দুইটা একটা মাথার ভিতরে ঢুকাই রাখো। তো এভাবে আমরা যেই যোগফলটা পাবো সেটা হলো আমাদের চলতি সম্পদ, মোট চলতি সম্পদ। মনে রাখবা, এখানে টাকার ঘর যে দুইটা, প্রথম যে টাকার ঘর এটা হলো খুচরা ঘর, অর্থাৎ বিস্তারিত টাকা, যদি সমন্বয় থাকে যোগ বিয়োগ হইলে সেটা এই ঘরে হবে। আর ফাইনাল টাকাটার জন্য দ্বিতীয় টাকার ঘরটা। তো আমরা আশা করি চলতি সম্পদ সম্পর্কে ধারণা পেয়েছি। ঠিক এরপরে আমরা আনবো দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দীর্ঘমেয়াদী বিনিয়োগ অর্থাৎ যেই বিনিয়োগে পার্সেন্ট দেওয়া থাকে, সাধারণত যেই বিনিয়োগে পার্সেন্ট দেওয়া থাকে, যেমন 10% বিনিয়োগ, 20% সঞ্চয়পত্র, এগুলো সব বিনিয়োগ আইটেমের ভিতরে যাবে। বিনিয়োগ আইটেমের ঠিক পরেই হলো আমাদের স্থায়ী সম্পত্তির আইটেম। স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পত্তির ভিতরে কি কি আইটেম থাকতে পারে? দালান কোঠা, কল কবজা, আসবাবপত্র, এবং প্রত্যেকটা থেকে অবচয় বাদ যায়, পুঞ্জীবিত অবচয় বাদ যাবে। প্রত্যেকটা স্থায়ী সম্পদ থেকে কি বাদ যাবে শিক্ষার্থী বন্ধুরা? পুঞ্জীবিত অবচয়। মনে রাখবা, স্থায়ী সম্পদ থেকে অবচয় বাদ যায়, পুঞ্জীবিত অবচয় বাদ যায়। যেমন যন্ত্রপাতি, সেখান থেকে যদি আমাদের পুঞ্জীবিত অবচয় থাকে, সেই পুঞ্জীবিত অবচয়টা আমাদের বাদ যাবে। কলকবজা যদি থাকে, সেই কলকবজার সাথে যদি আমাদের পুঞ্জীবিত অবচয় থাকে, সেই পুঞ্জীবিত অবচয়টা আমাদের বাদ যাবে। তো একইভাবে আসবাবপত্র, আসবাবপত্র থেকে যদি পুঞ্জীবিত অবচয় থাকে সেটা বাদ যাবে। এভাবে আমরা ফাইনালি যে সম্পদটা পাবো সেটা হলো আমাদের মোট সম্পদ। তো চলতি সম্পদ, বিনিয়োগ আর মোট সম্পদ, তিনটা যদি আমরা যোগ দেই শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা পাবো একটা ব্যবসায়ের মোট সম্পদ। অর্থাৎ আগে পাইছি স্থায়ী সম্পদ, অর্থাৎ আমরা এটা পাইছি স্থায়ী সম্পদ, এইটা পাইছি দীর্ঘমেয়াদী বিনিয়োগ, আর এটা পাইছি চলতি সম্পদ। এই তিনটা ক্যাটাগরি যদি আমরা যোগ দিই
তাহলে আমরা যে সম্পদটা পাবো সেটা হলো আমাদের মোট সম্পদ, স্থায়ী সম্পদ, মোট বিনিয়োগ এবং মোট চলতি সম্পদ। এই তিনটা ক্যাটাগরি যদি আমরা যোগ দিই তাহলে আমরা যেটা পাবো সেটা হলো আমাদের মোট সম্পদ বের হবে। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা এটা বুঝতে পারছো সম্পদ। তো অঙ্ক কিন্তু আমাদের শেষ হয় নাই, সম্পদের পরেই আমাদের শুরু হবে দায় ও মালিকানা সত্ত্ব। সম্পদের ঠিক পরেই আমাদের কি শুরু হবে শিক্ষার্থী বন্ধুরা? দায় ও মালিকানা সত্ত্ব। তো দায়ের ভিতরে দায় ও মালিকানা সত্ত্ব, দায়ের ভিতরে প্রথমেই আমাদের আসবে চলতি দায়। এখন চলতি দায়ের ভিতরে কি কি আইটেম আসে আমরা যদি দেখি, চলতি দায়ের ভিতরে অনেকগুলো আইটেম আছে। যেমন ব্যাংক জমাতিরিক্ত, এটা একটা চলতি দায়। এটার আরেকটা নাম থাকতে পারে ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক ওডি। পাওনাদার, প্রদেয় হিসাব, প্রদেয় বিল, প্রদেয় নোট, এগুলো সব চলতি দায়। কোনো খরচ যদি বকেয়া থাকে সেটাও চলতি দায়, যেমন বেতন বকেয়া, ভাড়া বকেয়া, মজুরি বকেয়া, অফিস খরচ বকেয়া। ব্যয় অগ্রিম হইলে সম্পদ আর ব্যয় বকেয়া হলে দায়। আমি এখানে এই চারটা লিখে দিচ্ছি কারণ এই চারটা তোমাদের দরকার। ব্যয় যদি বকেয়া হয়, মনে রাখবা সারা জীবনের জন্য, এটা স্ক্রিনশট দিয়ে নাও। ব্যয় বকেয়া হলে সেটা দায় হয়। আর যদি আমি এটা বুঝাই দিচ্ছি খুব সুন্দরভাবে, তোমরা এটা মনে রাখবা, নাহলে কারণ এটা তোমরা প্রায় ভুল করো। ব্যয় বকেয়া হলে দায় হয়, আর ব্যয় যদি অগ্রিম দেওয়া হয় সেটা সম্পদ। এরপর হলো আয়। আয় যদি বকেয়া থাকে সেটা সম্পদ। আয় বকেয়া থাকলে সম্পদ। আর আয় যদি অগ্রিম থাকে, যেটাকে আমরা বলি অনুপার্জিত আয়। আয় অগ্রিম হওয়া মানে যেটাকে আমরা বলি অনুপার্জিত আয়। মনে রাখবা অনুপার্জিত আয় মানে হলো তুমি নগদ টাকা গ্রহণ করছো কিন্তু সেবা দাও নাই, এটা দায়। নগদ টাকা গ্রহণ করছো কিন্তু সেবা এখনো দেও নাই। ঠিক আছে, এই চারটা তোমরা একটু মুখস্থ রাখো, এই চারটা জিনিস। ব্যয় বকেয়া থাকলে দায়, ব্যয় অগ্রিম হইলে সম্পদ, আয় বকেয়া থাকলে সম্পদ, আর আয় অগ্রিম হইলে দায়। তো যেটা বলতেছিলাম যে বকেয়া খরচ ব্যয় আর অগ্রিম আয় হইলে দায়। স্বল্পমেয়াদী ঋণ মানে যেই ঋণে কোনো পার্সেন্ট নাই, মনে রাখবা যেই ঋণে কোনো পার্সেন্ট থাকে না সেটা হলো স্বল্পমেয়াদী ঋণ। তো এভাবে আমরা যেই অ্যামাউন্টটা পাবো সেটা হলো আমাদের মোট চলতি দায়। এরপর হলো আমাদের দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায়ের ভিতরে আসবে বন্ধকি ঋণ, ঋণ, এবং এগুলো অবশ্যই পার্সেন্ট থাকবে। যেই ঋণের পার্সেন্ট থাকবে, তারিখ থাকবে, সেটা হলো দীর্ঘমেয়াদী দায়। যেমন 10% ঋণ, 20% বন্ধকি ঋণ, এগুলো। তো চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায় দুইটা যদি আমরা যোগ দিই তাহলে আমাদের বের হবে মোট দায়। অর্থাৎ আমরা দায়টা বের করছি, দায় ও মালিকানা সত্ত্বের ভিতরে দায়টা বের করছি। ওকে, তো এরপর দায় বের করার পর আমাদের কাজ হইলো মালিকানা সত্ত্ব বের করা, যেটা আমি কিন্তু আজকের ক্লাসের শুরুতেই বলছি যে মালিকানা সত্ত্ব আমাদের আলাদা করে বের করে নিতে হবে। আর যদি আলাদাভাবে বের না করি তাহলে ওই অংশটা এখানে দেখাইতে হবে, যেটা আমরা আজকের ক্লাসের শুরুতেই দেখাইছি বা বিগত ক্লাসে বিগত লেকচারে আমরা আলোচনা করছি। যে মালিকানা সত্ত্বের ভিতরে মূলধন প্লাস নিট লাভ বাদ নিট ক্ষতি যোগ মূলধনের সুদ বাদ আয়কর বাদ উত্তোলন বাদ জীবন বীমা প্রিমিয়াম বাদ জীবন উত্তোলনের সুদ, ফাইনালি যে টাকাটা আসে সেটা হলো আমাদের মালিকানা সত্ত্ব। আমরা এগুলোর লেকচার অলরেডি আমাদের হয়েছে। তো এই মালিকানা সত্ত্বের জেটটা জাস্ট আমরা এখানে বসাবো। আর যদি মালিকানা সত্ত্ব বিবরণী আমরা আলাদাভাবে না করি তাহলে এখানে আমাদের টোটাল টাকাটা দেখাইতে হবে, এবং ফাইনালি আমরা যেটা পাবো শিক্ষার্থী বন্ধুরা সেটা হলো আমাদের দায় ও মালিকানা সত্ত্ব বের হবে। শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা এই আর্থিক অবস্থার বিবরণীটা করব। তা আমি যদি টোটালটাকে একসাথে নিয়ে আসি আর্থিক অবস্থার বিবরণী, তাহলে এই কিন্তু টোটাল অবস্থা। এটা অবশ্য তোমরা দেখতে পারবা না, এটা অনেক ছোট সাইজ আসছে, এখন হয়তো একটু কিছুটা দেখতে পাচ্ছ। তাহলে প্রথমে আসবে সম্পদ, এবং মোট সম্পদ এবং মোট দায় ও মালিকানা সত্ত্ব দুইটা কিন্তু সমান হতে হবে। আমি আবারও বলতেছি, আমি একটু আন্ডারলাইন করে দিই তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে।
মোট সম্পদ আর মোট দায় ও মালিকানা সত্ত্ব দুইটা অবশ্যই মিলতে হবে। অর্থাৎ মোট সম্পদ যদি হয় ধরো 2 লাখ, মোট দায় ও মালিকানা সত্ত্ব অবশ্যই 2 লাখ হতে হবে। যদি না হয় তাহলে বুঝবা তোমার অঙ্কে কোথাও ভুল আছে। এবং এই দুইটা কেন সমান হইতে হবে? কারণ আমরা যে হিসাব সমীকরণ জানি a ইকুয়ালস টু l প্লাস ওই, a ইকুয়ালস টু l প্লাস ওই, আমরা যে a ইকুয়ালস টু l প্লাস ওই জানি, শিক্ষার্থী বন্ধুরা এইটা প্রুভ হবে, এটা প্রুভ হয়। অর্থাৎ দুইটা যদি সমান হয়, এই দুইটা সমান হওয়া মানে আমাদের মালিকানা সত্ত্ব হিসাব সমীকরণ এর মাধ্যমে দায় ও মালিকানা সত্ত্বের যোগফল এবং সম্পদের যোগফল অর্থাৎ a ইকুয়ালস টু l প্লাস ওই আমাদের হিসাব সমীকরণটা প্রুভ হয় এই দুইটা সমান হওয়া। যদি কোনো কারণে এই দুইটা ব্যালেন্স সমান না হয়, অর্থাৎ মোট সম্পত্তির ব্যালেন্স এবং দায় ও মালিকানা সত্ত্বের মোট ব্যালেন্স যদি সমান না হয়, তাহলে বুঝতে হবে তোমার অঙ্কে কোথাও প্রবলেম হয়েছে, তোমাকে এই অঙ্কটা আবার করতে হবে। ওকে, তো আশা করি যে সবকিছু ঠিকঠাকভাবে করলে আমাদের দায় ও মালিকানা সত্ত্ব এবং সম্পদের মোট ব্যালেন্স দুইটা সমান হওয়ার কথা। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন একটা গাণিতিক সমস্যা দেখি। আমাদের এখানে চট্টগ্রাম বোর্ড 2019 সালের একটা উদ্দীপক আমাদের সামনে চলে আসছে। আমি উদ্দীপকটা এখন পড়ব এবং এইটাই আমরা ইনশাআল্লাহ আজকে সলভ করব এবং এইটা সলভ করার মাধ্যমেই আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা চট্টগ্রাম বোর্ড 2019-এর এক ধাপ বিশিষ্ট আয় বিবরণীর অঙ্কটা নিয়ে এসেছি। প্রথমে হয়তো আমি বহু ধাপের অঙ্কটা নিয়ে এসেছি, ভুল হয়েছে, কারণ আমরা তো আসলে বহু ধাপের অঙ্ক করব না, আমরা আজকে এক ধাপ বিশিষ্ট আয় বিবরণীটা দেখব এবং এক ধাপ বিশিষ্ট আয় বিবরণীটা অলরেডি আমরা দেখেছি, জাস্ট আমরা আজকে এটার আর্থিক অবস্থার বিবরণীর প্রসেসটা দেখব, রাইট? তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা উদ্দীপকটা একটু পড়ি। হাতে নগদ 22,000 টাকা, প্রাপ্য হিসাব 40,000, অগ্রিম বীমা দেওয়া আছে 10,000, এরপর আসবাবপত্র আছে 2 লাখ, যন্ত্রপাতি 1,50,000, প্রদেয় হিসাব 25,000, অনুপার্জিত সেবা আয় 15,000, 10% ঋণ 30,000, উত্তোলন 2,80,000, সেবা আয় উত্তোলন 25,000, সরি মূলধন বাদ পড়ে গেছে, মূলধন হইল 2,80,000, উত্তোলন 25,000, সেবা আয় 1,50,000, বিজ্ঞাপন খরচ 18,000, বেতন খরচ 25,500, সাপ্লাইস খরচ 9,500। তো এই যে আইটেমগুলো আমরা দেখলাম, এই আইটেমগুলোকে যদি আমরা একটু আলাদা করে আইডেন্টিফাই করি, যে হাতে নগদ এটা সম্পদ, চলতি সম্পদ, প্রাপ্য হিসাবে এটা চলতি সম্পদ, অগ্রিম বীমা এটা চলতি সম্পদ, অন্যদিকে এখানে সাপ্লাইস খরচ, বেতন খরচ এগুলো হইলো আমাদের ব্যয়, সেবা আয় এটা তো 100% আয় হবে, অনুপার্জিত সেবা আয় এটা একটা দায়, প্রদেয় হিসাব এটা একটা দায়, আসবাবপত্র যন্ত্রপাতি এই দুইটা হলো স্থায়ী সম্পদ, 10% ঋণ এটা দীর্ঘমেয়াদী দায়, মূলধন এবং উত্তোলন এটা মালিকানা সত্ত্বের সাথে জড়িত। ওকে, আমরা যদি সমন্বয় দেখি, প্রথম সমন্বয় হলো স্থায়ী সম্পদের উপরে 10% অবচয় ধরতে হবে। তোমরা জানো যে প্রত্যেকটা সমন্বয়কে আমরা 2 বার নেই, প্রত্যেকটা সমন্বয় 2 বার যায়, তাই স্থায়ী সম্পত্তির উপর যে অবচয় আছে এটা একবার অবচয় হিসাবে আয় বিবরণীতে ব্যয় পাশে যাবে, আর একবার হলো আমাদের স্থায়ী সম্পদ যে দুইটা আছে, অর্থাৎ এই যে এই দুইটা স্থায়ী সম্পদ আসবাবপত্র এবং যন্ত্রপাতি থেকে বাদ যাবে। চলতি বছরে অনুপার্জিত সেবা আয়ের অর্ধেক অর্জিত হয়েছে। আমরা জানি, তোমরা হয়তো মনে রাখো যে অনুপার্জিত সেবা আয় অর্জিত হইলে সেটা দায় থাকে না, সেটা আয় হয়, অর্থাৎ দায় অর্জিত হইলে আয় হয়, আর সম্পদের মেয়াদ উত্তীর্ণ হইলে সম্পদ ব্যয় হয়ে যায়। এখানে দেখো অগ্রিম বীমা খরচ এটা একটা সম্পদ, তো অগ্রিম বীমা খরচ যেটা আছে, এই অগ্রিম বীমা খরচের মেয়াদ উত্তীর্ণ হয়েছে মানে এটা কি হয়ে গেছে, ব্যয় হয়ে গেছে। তো ক নাম্বার হলো সেবা আয়ের পরিমাণ নির্ণয় করো, খ নাম্বার আমাদের দেওয়া আছে আয় বিবরণী, এটা আমরা যদিও করব না কারণ আমরা আয় বিবরণী অলরেডি করছি, এবং এটার যোগফলটা আমরা জাস্ট জেনে নিই যে এটার যোগফল হলো 64,000,
অর্থাৎ নিট আয় আমাদের হলো ৬৪,০০০। এটা আমরা আজকে আলোচনার বিষয় না, কারণ আমরা এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী অলরেডি করছি। তো এটা জাস্ট মনে রাখো যে নিট আয় হলো আমাদের ৬৪,০০০। আমরা আজকে যেটা করব শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের যেটা আমরা মেনলি আজকের লেকচার, সেটা হলো এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী থেকে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা। তো আমি আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতেছি, তোমরা ভালো করে খেয়াল করো। তো প্রথমেই আমাদের ছক কাটতে হবে এবং আমরা টাকার ঘর ২টা নেব। তো আমরা টাকার ঘর ২টাও নিতে পারি, ৩টাও নিতে পারি। ৩টা নেওয়াটা ভালো। টাকার ঘর ৩টা নেওয়াটা শিক্ষার্থী বন্ধুরা ভালো। তো উপরে আমরা লিখব মেঘনা রিসোর্টের আর্থিক অবস্থার বিবরণী, এবং এটার তারিখ হবে ডিসেম্বর ৩১, ২০১৮। আগে আমরা লিখতাম সমাপ্ত বছরের জন্য আয় বিবরণীর ক্ষেত্রে, কিন্তু এখন সেটা লেখা যাবে না। এটা হলো আমাদের বিবরণের ঘর। আর টাকার ঘর আমরা ৩টা দেব, সেটা তোমাদেরকে বলছি যে টাকার ঘর ৩টা দেওয়া যায়, ৩টা দেওয়াই ভালো। তো প্রথমে আমরা যেটা আনবো, প্রথমে আমরা সম্পদ আনবো। তো সম্পদের ভিতরে প্রথমে আমরা আনবো চলতি সম্পদ। সম্পদের ভিতরে প্রথমে আমরা আনবো চলতি সম্পদ। তো আমাদের চলতি সম্পদ কি কি আছে আমরা একটু আগে আলোচনা করে তোমাদেরকে বলেছি। আমাদের চলতি সম্পদের ভিতরে আছে হাতে নগদ। হাতে নগদ আমাদের আছে 22,000। এরপর আমাদের চলতি সম্পদ আছে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব আমাদের আছে 40,000। এরপর আমাদের আছে চলতি সম্পদের ভিতরে অগ্রিম বীমা। অগ্রিম বীমা আমাদের আছে 10,000, কিন্তু সেখান থেকে আমাদের একটা সমন্বয় ছিল বীমা খরচ, সেটা বাদ দিয়ে দেখাবো। এটা তোমরা ইচ্ছা করলে এখানেও দেখাইতে পারো, আবার অগ্রিম বীমা 10,000 লিখে পরে বীমা খরচটা বাদ দিয়ে 7,500 দেখাতে পারো, সেটাই বেটার হয়। আমি একটু শর্টকাট করে করতেছি। তো এই হলো আমাদের মোট চলতি সম্পদ। তো আমরা যদি 3টা যোগ দেই, তাহলে আমাদের মোট চলতি সম্পদ বের হবে ৬৯,৫০০। এরপর আমরা স্থায়ী সম্পদ নিব। আমাদের স্থায়ী সম্পদ 2টা আছে, আমি একটু আগে প্রশ্নটা তোমাদের আলোচনা করে দেখাইছি। একটা হলো আসবাবপত্র আর একটা হলো যন্ত্রপাতি, এবং আমাদের একটা সমন্বয় ছিল অবচয়, স্থায়ী সম্পদের উপর অবচয়। তাই আমরা এই 2টা থেকে অবচয় বাদ দেব। প্রথমে আমরা লিখব আসবাবপত্র। আসবাবপত্র আমাদের ছিল 2 লাখ। আসবাবপত্র থেকে আমরা অবচয় বাদ দেব। অবচয়, এটাকে আমরা বলবো পুঞ্জীবিত অবচয়। অবচয় না লিখে আমরা লিখব কি পুঞ্জীবিত অবচয়, অর্থাৎ
অবচয় সঞ্চিতি কয়েক বছর অবচয়, এবং এটা 10% ছিল। তার মানে 2 লাখের 10% যদি আমরা ধরি 20,000 বের হবে। তাহলে এখান থেকে আমাদের আসে 1,80,000। ওকে, এরপর আমাদের আরেকটি চলতি সম্পদ স্থায়ী সম্পদ ছিল যন্ত্রপাতি। যন্ত্রপাতি আমাদের ছিল 1,50,000। তোমাদের কাছে আশা করি বইটা আছে, তোমরা বই থেকে বোর্ড কোশ্চেনটা বের করে রাখো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। চট্টগ্রাম বোর্ড 2019 2 নাম্বার অঙ্ক, এক ধাপ বিশিষ্ট। তো আমাদের পুঞ্জীবিত অবচয় বাদ দেওয়ার পর এখানে যন্ত্রপাতির মোট বের হয় 1,35,000। তাহলে মোট স্থায়ী সম্পদ যদি আমরা দুইটা যোগ দেই, তাহলে আমাদের মোট স্থায়ী সম্পদ বের হবে 3,15,000। আর মোট সম্পদ আমরা বের করব, অর্থাৎ চলতি সম্পদ এবং স্থায়ী সম্পদ দুইটা যদি আমরা যোগ দিই, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের মোট সম্পদ বের হবে 3,84,500। এবং এটা আমাদের ব্যালেন্সটা ক্লোজ করে দিতে হবে। মনে রাখবা, সম্পদ মোটের যোগফল এবং দায় ও মালিকানা সত্ত্ব মোটের যোগফল আমাদের ব্যালেন্স ক্লোজ করে দিতে হয়, এই কারণে জের দেখাইতে হয়, এবং এইটার নাম হবে আমাদের মোট সম্পদ। তো এখন আমরা যে কাজটা করব, মোট সম্পদ বের করছি, এখন আমরা দায় ও মালিকানা সত্ত্ব বের করব। দায় ও মালিকানা সত্ত্বের ভিতরে প্রথমে আসবে চলতি দায়। তো চলতি দায়ের ভিতরে শিক্ষার্থীরা আমাদের প্রথমেই যেটা আছে প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব আমাদের আছে 25,000। এরপর আমাদের আছে অনুপার্জিত সেবায়, যেটা একটা দায়। অনুপার্জিত সেবায় আমাদের এখানে যেটা আছে 15,000, সেখান থেকে আবার বাদ যাবে অর্জিত সেবায়। আমরা দেখেছি যে সেবায়, অনুপার্জিত সেবায় অর্জিত হয়েছে, তার মানে এখান থেকে আমাদের অর্জিত সেবায়টা বাদ যাবে। আর অর্জিত সেবায় কিন্তু আমরা যখন এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী করছি তখন আয়ের সাথে যোগ হয়েছে, এটা অর্ধেক অর্জিত হয়েছে আমাদের সমন্বয় আমরা দেখেছি। তার মানে এখানে আমাদের থাকবে 7,500, অনুপার্জিত সেবায় থাকবে 7,500। তো আমাদের আরেকটি চলতি দায় আছে, সেটা হলো 10% ঋণ। তার মানে ঋণের বকেয়া সুদ। মনে রাখবা, ঋণের সাথে যদি পার্সেন্ট থাকে তাহলে একবার হবে ঋণের সুদ নামে ব্যয় পাশে যাবে, আর একবার ঋণের বকেয়া সুদ নামে চলতি দায় পাশে যাবে। প্রত্যেকটা সমন্বয় দুইবার করে যাবে। ঋণ ছিল 30,000, 30,000-এর 10% 3,000, প্রত্যেকটা সমন্বয় দুইবার যাবে। তো আমরা এভাবে মোট চলতি দায় আমরা পাবো। আমাদের মোট চলতি দায় এখানে বের হবে 35,500। এরপর আমরা দীর্ঘমেয়াদী দায় নেব। দীর্ঘমেয়াদী দায়ের ভিতরে একটাই আইটেম আছে শিক্ষার্থীরা, সেটা হলো 10% ঋণ। তো 10% ঋণ আমাদের আছে এখানে 30,000। এরপর আমরা মূলধন নিয়ে আসব।
মালিকানা সত্ত্বের অংশ যেটা, মালিকানা সত্ত্বের অংশ যেটা, প্রথমে আসবে মূলধন। মূলধন আমাদের আছে 2,80,000। 2,80,000 মূলধনের সাথে আমাদের নিট আয় 64,000 যোগ হবে। আমরা জানি যে নিট আয়টা যোগ হয় তো নিট আয় আমাদের আছে শিক্ষার্থীরা 64,000। আর উত্তোলন থাকলে বাদ হয়, এখানে আমাদের উত্তোলন ছিল আমাদের ছিল 25,000। তাহলে ফাইনালি আমাদের এখানে মালিকানা সত্ত্ব বের হয় 3,19,000 এবং এই তিনটা যদি যোগ দেই তাহলে আমাদের ওই অ্যান্সারটাই বের হবে যেটা মোট সম্পদে আছে 3,84,000।